ফিরে এলাম বিরতির পর। চ্যানেল ওয়ানের বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন তরুণ কবি তিমির কান্তি ঘোষ। তিমিরের কর্মজীবনের বিস্তৃত অভিজ্ঞতা আর বাঁকুড়ায় জন্ম নিয়ে বড় হয়ে পরে কলকাতায় এসে যারা থিতু হয়েছে, কলম আঁকড়ে থেকেছে, তিমির তেমনই একজন। তিমির, তুমি একেবারে প্রথমে কথা বলতে বলতে পিনাকি ঠাকুরের কথা বলছিলে, তো পিনাকিকে নিয়ে তোমার একটা লেখাও আছে, সেটা যদি তুমি একটু পড়ে শোনাও। এই লেখাটা পিনাকিদা যখন পিজিতে ভর্তি ছিলেন, তো খবর পেলাম মারা গেছেন। তো আমি সবাই দাঁড়িয়ে আছি, আমরা বেড নাম্বার 32, তার ওই ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আছি। আপনি ছিলেন, আমি ছিলাম, দিব্যেন্দু ছিল, সুদীপদা ছিল। তো তখন আমার এই বেড নাম্বার, এই বসন্ত মস্তান, পিনাকিদার একটা কবিতার বইয়ের নাম। বেড নাম্বার 32, কে আছেন? ছুটে এলো একজন শাশ্বত। বেড নাম্বার 31, পরিবারের কেউ আছেন? না, বাইরে গেছেন বোধ হয়। বেড নাম্বার 45, কেউ কি আছেন? একজন অভিমান দরজায় দাঁড়িয়ে। বেড নাম্বার 13, বেড নাম্বার 13, পেশেন্ট পার্টি কারা আছেন? এই তো আমরা আছি, আমরা এসেছি। দুঃখী বাংলা কবিতা, দাঁড়িয়ে মাথা নত। বাহ, অগ্রজ একজন কবি চলে যাচ্ছে না, তাকে টুপি খুলে স্যালিট করছেন পরবর্তী প্রজন্মের একজন কবি। এটাই বাংলা কবিতাটাই বাংলা সাহিত্য, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে তার উত্তরাধিকার। তারই কণ্ঠস্বর নতুন আর একটা কবিতা, কবি তিমির কান্তি ঘোষ। কবিতার নাম গান। দূর থেকে দেখছি তোমাকে, হাতের চুড়ি, আঙুলের নখ, পালকের মতো ঠোঁট, সকালের সামান্য বৃষ্টি, অকথিত ঘুম, সব তোমার জন্য। যখন মনে হবে জীবন শেষ, সমুদ্র সরে যাচ্ছে দূরে, স্পর্শ পাবে আমার গান শুনতে পাবে বৃষ্টির ভিতর। আরেকটা কবিতা, স্মৃতি। সিলিং ফ্যান থেকে ঝুলছে তোমার স্মৃতি, পৃথিবীময় সম্পর্কের পচা গন্ধ, মাঝে মধ্যে হাওয়া এসে নড়িয়ে দিচ্ছে তোমার কঙ্কাল। নিচে দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালা, তার সঙ্গে দৌড়াদৌড়ি করছি। ঝুলে থাকা সিলিং থেকে তোমার স্মৃতি নামাতে কত নেবে। বাহ, তিমির, তুমি আগামী পরিকল্পনা কি আছে? শুনছি তোমার কবিতা, আবার একটা আরেকটা কবিতা শুনবো। আগামী পরিকল্পনা বলতে, আমি তো সবসময় লেখালেখি এবং লেখালেখি প্রকাশনার এবং কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত আছে। এবং সিনেমার প্রতি আমার একটা প্রবল দুর্বলতা আছে। তো যদি আমি অলরেডি রবিদার একটা গল্প নিয়ে, রবিশঙ্কর করে গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছি। শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস নিয়ে আমি একটা কাজ করছি। চিত্রনাট্য লিখেছো? অলরেডি লেখা আছে। তাছাড়া তুমি তো ডিরেক্টোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তো কাজ হ্যাঁ, করেছো। তো ওইটা এত গল্প বাড়াবো না। সেটা রবিদা বেঁচে থাকতেই ওই চিত্রনাট্য লিখেছিলাম। রবিশঙ্কর বল। হ্যাঁ, তো আমি আরেকটা কবিতা পড়ছি। এই কবিতার নাম হচ্ছে শিরোনামহীন। সম্বিত এলো না বলে পিতৃ আসেনি, বৌদি ডেকেছিল বলে ভাস্করদা আসেনি, বাদলদা আসেনি বলে দীনেশদা চলে গেল, অথচ যাওয়ার অনেক রাস্তা ছিল। বিনয়দা একা একা এলেন, একা একা আবহাওয়া নিয়ে কিছু বললেন। আমি একা একা গেলাম, হালকা আদর আর বিষাদের পর একা একা সাদা পাতার উপর ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর ঘুম থেকে উঠে সাদা পাতার উপর লিখলাম, আমরা কেউ কিছু না, এক একজন মৃত মানুষের প্রতীক। বাহ, চেনা বাস্তবটাকে একটুখানি কাঁপিয়ে দাও তুমি তোমার কবিতায়। এই দেখতে শেখাটা হচ্ছে আপনাদেরই কবিতা পড়ে এই কবির দেখাটা সম্পূর্ণ মানুষের দেখা থেকে আলাদা। এটা আমার আপনাদের কবিতা, আমাদের পূর্বের যারা বাংলা কবিতার ইতিহাস থেকে এটা শেখা। এটা আমার নিজের জন্মগত কোনো ব্যাপার না। আমি বাংলা কবিতার কাছে ঋণী। পরম্পরারই একটা এক্সটেনশন, বিস্তৃতি। এবং বাংলা কবিতা এত সমৃদ্ধ, যদি বাঙালি একটু কবিতা বেশি পড়ে, আমার মনে হয় বাঙালির চেতনা এবং ইতিহাসবোধ, মূল্যবোধ অনেক পাল্টে যাবে। উৎপল কুমার বসুর একটু ছায়া কি তোমার উপর পড়েছে? উৎপল কুমার বসুর কবিতা তো আমি, মানে কবিতার শুধু নয়, ওনার কবিতার এবং মানে শেখার যেটা বলে, কবিতা কিভাবে লিখতে হয়, সেটা কিন্তু আমি উৎপল কুমার বসুর কাছ থেকে মানে একটু একটু করে গ্রহণ করি আর কি।
মানে কবিতা লেখা শেখা, মানে কিছু এটা আমি তার বই পড়ে, গ্রন্থ পড়ে। অবশ্যই তোমার শেষ গ্রন্থ কয়েকটা পড়ে। কবিতা শুনতে শুনতে আমার তাই মনেও হচ্ছিল। উৎপল কুমার বসু আমার খুব মানে প্রিয় কবি একজন। প্রিয় কবি তো বটেই, মানে কবিতা থাকে না, কিছু কিছু লোকের ঘরানা থাকে যে কাছ থেকে আমি লেখাটা শিখলাম আর কি, ওই ঘরানাটা কিভাবে ব্যবহার করছে, কিভাবে একটা চিত্রকল্প আনছে, সেটা আমি উৎপল কুমার কাছে। মানে তুমি বলছো ধরো এই যে আমরা শুনি শাস্ত্রীয় সঙ্গীতে নানান ঘরানা, হ্যাঁ, বিষ্ণুপুর ঘরানা, হুম, মাইহার ঘরানা, হ্যাঁ, এইরকম কবিতারও ঘরানা হয়, তাই না? অবশ্যই হয়। যেমন ঘর এবং যেমন ঘরানা। আপনি আর্টিস্টদের কথা ভাবুন না, পেইন্টারদের কথা। আমি উম আমি চোখ মানে একটা দূর থেকে একটা ছবি দেখলেই আমি বুঝে যাবো এটা এ বে কার ছবি। এটা এই যে নিজস্বতা আছে লাইনের, প্রত্যেকটা কবিদেরও নিজস্ব একটা অভিধান আছে, ভোকাবুলারি আছে, কণ্ঠস্বর আছে। কণ্ঠস্বর আছে। সেটা এবারে কিছু মানে কবিতা তো আরেকজন, যেটা বলছিলাম যে আমি কবিতা লিখিনি। আমার পূর্বপুরুষরা, আগের কবিরা বড়রা যারা লিখে গেছে, সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আবার লিখছি। শঙ্খ ঘোষের একটা খুব সুন্দর শব্দ আছে এটা নিয়ে, যে ঐতিহ্যের বিস্তার, হুম। পরম্পরা থেকে হ্যাঁ, এটা প্রদীপ জ্বেলে নেওয়ার মতো। হ্যাঁ, একটা প্রদীপ থেকে যেমন আর একটা প্রদীপ জ্বেলে নেওয়া যায়। হুম। এই বাবা চলে যান, ঠাকুরদা হ্যাঁ, চলে যান, সন্তান একদম, রেখে একদম, যান, একদম, সেরকম একদম, কবিতাও তাই, তাই না? একদম, একদম। কবিতা নয়, প্রত্যেকটা শিল্পই আমার পৃথিবীতে মনে হয়। প্রাণের প্রভাব এবং হ্যাঁ, সৃষ্টির প্রভাব সৃষ্টির প্রভাব। এইভাবেই প্রবাহিত হয়। হ্যাঁ, তুমি যে এটা নিয়ে এতটা সচেতন, এত কম বয়সে লিখতে এসে, এটা খুব বাংলা এবং সাহিত্যের আমার পক্ষে। আমার আমার মনে হয় মানে আমি বাংলা কবিতার যে পরম্পরা, হুম, একবারে চড়াযাপদ থেকে যদি আমি ধরি, আমার মোটামুটি সবাইকার কবিতা পড়া আছে এবং আমি পরিচিত। গ্রামে গঞ্জে শহরে কে কোথায় লিখেছে, কে কেমন লিখে, কার ঘরানা কিরকম, এটা আমার কিন্তু মাথার মধ্যে করে মানে গাঁথা আছে যে আমি কবিতা শুনে বলে দেবো এটা এর লেখা, এই সেন্সটা আছে, শব্দ ব্যবহার দেখে আমি বলে দেবো, বাহ! এই সেন্সটা আমার মানে এই চর্চা করতে করতে হয়েছে আর কি। এটা খুব আশা যায়। তুমি এই এত কম বয়সে এত সচেতন, আর তোমার আর বাঁকুড়ার গদ্য পড়লে তো বলেই দেবো, গদ্য পড়লে আমি বুঝতে পারবো যে এটা কার গদ্য। মানে এইটা হয়ে গেছে এই তার একমাত্র কারণ হচ্ছে প্রকাশনী জগতে কাজ করি। মানে আমাকে এত লেখা দেখতে হয় প্রতিদিন। আমি জানি যে এটা কার গদ্য, মানে সাউন্ড শুনে বলে দেবো। আপনি যদি গদ্য পড়েন না, আমি বুঝতে পারবো যে এই লেখাটা, মানে সচেতনভাবে বলে দেবো যে কোনটা মুস্তাফা সিরাজের লেখা, কোনটা রবি শঙ্করের লেখা, কোনটা স্বপ্নময়ের লেখা। বেশ, এই বোধটা আমার এই প্রকাশনী জগতে কাজ করার সূত্রে হয়েছে। বেশ, তুমি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছো। খালি শেষে আমাদের পক্ষ থেকে একটা কথা বলবার, যেহেতু প্রসঙ্গটা এসছে, সেটা হচ্ছে তুমি তোমার বাঁকুড়ার উপভাষা নিয়ে যে কত্তে তুমি কথা বলো, সেই নিয়ে মাথা উঁচু করে হুম। থাকবে, কলকাতার দখল করবে তোমরা এবং বাংলা ভাষাকে তো সমৃদ্ধ করবে। উৎপল কুমার বসু একটা কথা বলেছিলেন যে বাঁকুড়ার মানে পশ্চিমবাংলার প্যারিস হচ্ছে বাঁকুড়া। কারণ বাঁকুড়াতেই পশ্চিমবাংলার সবচেয়ে সেরা শিল্পীর জন্ম। বাঁকুড়াতেই নামটা বলে দাও। পশ্চিমবাংলার রামকিঙ্কর বেজ, যামিনী রায়, পশ্চিমবাংলার সবচেয়ে সেরা গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম আমার গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে। বাঁকুড়ায়। তো উৎপল কুমার বসু নিজে বলেছে আমাকে, প্রকাশ্যে বলেছে যে পশ্চিমবাংলার প্যারিস হচ্ছে বাঁকুড়া। বাহ! আমি এটা আমার কোনো মানে আমাদের সঙ্গে আমি আজকে গর্ববোধ করি। অনেকক্ষণ কথা বলেছে তিমিরকান্তি ঘোষ, তরুণ কবি, বাঁকুড়া জেলার গর্বে গর্বিত একজন। আমরা তিমিরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।